যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপ যৌক্তিক নয়, এ সপ্তাহে আলোচনা জানালেন উপদেষ্টা। কার্যকর হলে রফতানি বাধার মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ী ও বিশ্লেষকের। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম রেটে এত বড় এত শুল্ক দেওয়ার কোনো এক্সপেকটেশন থাকে না। ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেক একটা সুবিধা হবে। টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল। নোয়াখালী পটুয়াখালীতেও জলাবদ্ধতা, ভোগান্তি। আরও 5 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। টুয়ারেস লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না। মালামাল গত বছরও নষ্ট হয়ে গেছে, এবছরও সব গেছে। পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। ভিন্ন মতাবলম্বীদের নিয়ে এগিয়ে গেলেই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, বললেন মির্জা ফখরুল। প্রশাসনিক স্থবিরতায় মব কালচার বৃদ্ধি পাচ্ছে, অভিযোগ রিজভির। কোন রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলেই তাদের বিরুদ্ধে যাবে এনসিপি, কুষ্টিয়ায় বললেন নাহিদ ইসলাম। মেহেরপুরে জুলাই পদযাত্রা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সুহার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে। এক্ষেত্রে আশাবাদী অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাণিজ্য সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ঘাটতি কমাতে বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এরপরও শুল্ক ছাড়ে সমঝোতা না হলে অর্থনীতিতে প্রভাবের বিষয়টি অস্বীকার করেননি সচিব। বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে ৩৭% শুল্ক আরোপের পর সমালোচনার মুখে ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশ দেন দরবারে সময় পেলেও এখন পর্যন্ত ফল অনেকটাই শূন্য। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে তা স্পষ্ট। নতুন করে শুল্ক মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করা হয়েছে। যদিও এক্ষেত্রে 1 আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ আছে। আর সেই সুযোগ নিতে 10 ও 11 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে বসছেন সফররত বাণিজ্য উপদেষ্টা। 35%-ই একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। 10-11 এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে, প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে দেশটি তা কমিয়ে 20% নামিয়েছে। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশলে ঘাটতির কথা অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। শেষ পর্যন্ত শুল্ক হার কমানোর ক্ষেত্রে সমঝোতা না হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব, যদিও ভিন্ন মত প্রেস সচিবের। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা। সবাইকে বলবো
ডন্ট ওরি, যা হবে আমাদের জন্য যেটা হবে এটা ভালো হবে আমাদের। প্রেস সচিব বলেন, শুল্ক নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা ঠিক না, বাণিজ্যের ধরনে ভিন্নতা রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রফতানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসা এবং অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে, তবে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয় 37%। এটির কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে 100 মার্কিন পণ্য বাংলাদেশে রপ্তানিতে শূন্য শুল্ক আরোপ এবং দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দেন তিনি। এসব প্রতিশ্রুতি দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সাথে, তবে ঢাকার উদ্যোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দেশটি। ফলে আরোপিত শুল্ক মাত্র 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। বাড়তি শুল্কে পণ্য রপ্তানি বাধার মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তো এটার ফলে তো অবশ্যই আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বড় একটা বাধার সম্মুখীন হবে। হয়তোবা কিছু ব্র্যান্ড এবং বায়াররা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিছু আমাদের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত এতটা ভার সহ্য করে আমাদের পণ্য মার্কিন বাজারের প্রতিযোগিতা সক্ষমতার সাথে অব্যাহত থাকতে পারবে তার রপ্তানি, সেটা আমার মনে হয় না। এই 35%টাই আসলে শেষ কথা না, এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে ট্রাম্প প্রশাসনের বিহেভটা কি হয়, তাদের উপরে কি পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, সেটাও আসলে আমাদের বাজার কোন দিকে যাবে সেটা একটা বড় ইন্ডিকেশন। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েও দেশটিকে সন্তুষ্ট করা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও আর কোথাও ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে ডব্লিউটিও এর সদস্য হিসেবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি না করে তাও খেয়াল রাখা দরকার। আরো কি আমরা অফার করতে পারি, তাদের কি কি কনসার্ন আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা করতে হবে। আরো অন্যান্য পয়েন্টে যদি আলোচনা করে, যদি নাকি আমাদের দেশের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি নাকি নেগোসিয়েশন হয়, অবশ্যই আমরা আমরা আশা করি যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের উপর যে চাপ দেওয়া হচ্ছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। একই সাথে পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য এনে একক নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উত্তরাঞ্চলের মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে বেড়িবাঁধের উপর দিয়ে, প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 10টি গ্রাম। এদিকে পরশুরামের বল্লামুখায় ভারত অংশের বাঁধ ভেঙে বাংলাদেশের অংশে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়াও টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও থাকার উপযোগী হয়নি নিচু এলাকাগুলো। চরম দুর্ভোগে রাত পার করছেন স্থানীয়রা। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে পানিতে ভাসছে ফেনী শহর। প্রধান সড়কে কোমর পানি, কোথাও কোথাও ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে বাসিন্দারা। টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আগামী 5 দিন। চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে। টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক, ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। নাজির রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে, পানি ভরপুর হয়ে গেছে, ব্যবসাদারের গোডাউন ডুবে গেছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছে, তারপরে যে আমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা স্থগিত। সোয়ারেজ লাইনের সমস্যা, যদি সোয়ারেজ লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না।
জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মালামাল গত বছরও নষ্ট হয়ে গেছে, এবছরও সব গেছে। 12টা ঘর আছে, 12টা ঘরে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি। পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়। পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর 3টা থেকে মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত 241 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ড্রেন হয়েছে ঠিকই, কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ। যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া, সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভিন্নমত থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশের দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, যারা ধমক দিয়ে কথা বলছেন সময় মতো তাদের বিরুদ্ধে জনগণ ঠিকই রুখে দাঁড়াবে। আর নয়াপল্টনের রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে সরকার। বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত গণতন্ত্রের আসল সৌন্দর্য, আর মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তেমন বাংলাদেশ গড়তেই বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। উত্তরায় মুগ্ধ চত্বরে জাসাস এর কর্মী সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, দ্রুত নির্বাচন দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিবেন, আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটি তো হয় না। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভূত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপির এই নেতা জানান, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান রিজভী আহমেদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
গণহত্যার বিচার, নতুন সংবিধান ও সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবার হুঁশিয়ারিও দেন নেতারা। সবার জন্য বৈষম্যহীন দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। কর্মসূচির শুরু ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আবরারের পরিবারের সাথে দেখা করে কিছু সময় কাটান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতারা। আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ সকলের ত্যাগ স্মরণ করেন নাহিদ ইসলাম। বলেন, আবরার ফাহাদের দেখানো পথে চলছে এনসিপি। আবরারের বাবা এখনো অপেক্ষায় ছেলে হত্যার সুষ্ঠু বিচারের। রায়টা আপিল বিভাগের বিচারটা তাড়াতাড়ি শেষ করে আমাদের যাতে রায়টা বাস্তবায়িত হয় সেটা আমরা দাবি জানিয়েছি। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। পরে কুষ্টিয়ার বড়বাজার এলাকায় পথসভা করেন দলের নেতারা। পথসভায় বক্তারা বলেন, কোন দল ফ্যাসিবাদের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে এনসিপি। প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীতে শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়ার পথসভা শেষে মেহেরপুরের পথে গাংনীতে কথা বলে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নয়, যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। কুষ্টিয়ার পথসভা শেষে এনসিপি নেতারা পথযাত্রা করে মেহেরপুরে। আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে সেই ঘোষণাপত্র পাঠ করেছিলাম। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। পদযাত্রার ৯ম দিনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পথসভা করবে এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, মেহেরপুর। মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে ভুল করে নামা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কুলাউড়া রেলওয়ে থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। সোমবার রাতে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে তাকে উদ্ধার ও অভিযুক্ত আলীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বলা হয়, ৩০ জুন কমলগঞ্জের ভানুগঞ্জ স্টেশনে যাওয়ার সময় ভুল করে কুলাউড়া স্টেশনে নেমে পড়ে ভুক্তভোগী কিশোরী। পরে প্রাইভেট কার চালক আলী তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীকে আটকে রেখে তার পরিবারের কাছে ২০,০০০ টাকাও দাবি করে আলী। বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরের কাছ থেকে একক নির্বাচন করা শিখেছে, তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিম। মঙ্গলবার বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে আয়োজিত গণসমাবেশে কথা বলেন তিনি। ফজল করিম বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে বিএনপি একা একা নির্বাচন করেছিল। বিএনপি থেকে আওয়ামী লীগও একক নির্বাচন করা শিখেছে। এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন, আপনারা বলছেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথা থেকে? শেষে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সে আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের পূর্বাচলের নিঝুমপল্লী রিসোর্টে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। শরীফ আহমেদ আরও বলেন, স্বৈরশাসকের পতন হলেও বৈষম্যহীন শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন এখনো অধরা। এ সময় নিজেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন।
মিথ্যা তকমা দিয়ে একজনকে হয়রানি করা এটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এটা আমার দলও দেয় না, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার মহাসচিব থেকে নিয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি আহমেদ সবাই দেখবেন আপনারা আমাদের নেতৃবৃন্দ বারবার বলতেছে কোনো অপবাদ দিয়ে কোনো তকমা দিয়ে যাতে কাউকে হয়রানি না করা যায়। রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বাবুর বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি সহ 8টি মামলা রয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক, খেলনা, রিভলভার ও নানা ছবি উদ্ধার করা হয়। পুলিশ জানায় বাবুর সহযোগী সিয়াম পালিয়ে যায়। বাবু স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। তার বাড়ি থেকে আমরা আরও অনেক পুলিশের পোশাক আমরা উদ্ধার করতে পেরেছি এবং খেলনা পিস্তলও আমরা পেয়েছি তার বাসা থেকে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা আছে সেহেতু সে অনেক আগে থেকে এই কাজগুলোর সাথে জড়িত, অপরাধের সাথে। দর্শক, এখানে শেষ করছি যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।